আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে মান্থলি টিডিএস ক্যালকুলেশন স্যালারি থেকে কিভাবে করতে হয়। প্রতিটা প্রতিষ্ঠানে দেখা যায় স্যালারি এমপ্লয়ি থাকে, তাদের থেকে টিডিএস কাটতে হয়। আজকে সবচেয়ে সহজ উপায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে স্যালারি থেকে টিডিএস গুলো ক্যালকুলেশন করতে হয়। এখানে আমরা হচ্ছে একটা এক্সেল শিট স্যাম্পল বেসিস নিয়েছি, যেখানে ইনকাম ইয়ার 2024-25 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর কীভাবে একজন স্যালারি এমপ্লয়ি থেকে টিডিএস ক্যালকুলেশন করবেন তার বিস্তারিত এখানে বর্ণনা করা হচ্ছে। ভিডিওটার ডেসক্রিপশনে অবশ্যই আপনাকে এক্সেল ফাইলটা দিয়ে দেওয়া হবে। এই অটোমেটেড ফাইলটা আপনি সহজে হচ্ছে ক্যালকুলেশন করতে পারবেন। চলে আসি মূল আলোচনায়। এখানে হচ্ছে আমরা মিস্টার তালহা নামে একজন এমপ্লয়ি নিলাম। তিনি হচ্ছেন চিফ ফিনান্সিয়াল অফিসার। তার মান্থলি স্যালারি হচ্ছে 4 লাখ টাকা, আর ইয়ারলি যে স্যালারিটা আসছে 57 লাখ টাকা। কীভাবে আসছে তার ব্রেকডাউনটা আমি দেখাবো। ইনকাম ফ্রম স্যালারি, যেমন তার স্যালারিটাকে যদি আমরা ভাগ করি তাহলে যেটা দেখা যাবে, ওনার স্যালারি বেসিক স্যালারি হচ্ছে গ্রসের 60%, যেটা আসতেছে 2,40,000। এটা 12 মাস ধরে পাচ্ছে, 12 দিয়ে গুণ করলে যেটা আসতেছে এটা। হাউস রেন্ট 60%, মেডিকেল অ্যালাওয়েন্স, কনভেন্স অ্যালাওয়েন্স 4%। আপনি যখন আপনার প্রতিষ্ঠানের টিডিএস স্যালারিতে ক্যালকুলেশন করতে যাবেন, অবশ্যই আপনি পুরো গ্রস স্যালারিটা ব্রেকডাউনটা জেনে নেবেন। একবার যদি আপনি এরকম করে শিটটা করে নেন, তাহলে পরবর্তীতে আপনার সেটা নিয়ে আর কোনো ঝামেলা পোহাইতে হবে না। এখানে আমি যেটা করছি, এই পার্সেন্টেজটা জাস্ট হচ্ছে এখানে 4 লাখ টাকার উপর সরাসরি আমি যেটা ব্যবহার করছি, এটা যেহেতু ফিক্স থাকবে তাই আমি এটাতে হচ্ছে যখন সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে আপনাকে যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে ধরেন এটা আসতেছে, এটা হচ্ছে আমরা ফিক্সড, এটার জন্য আমরা হচ্ছে F দিব, অর্থাৎ F4 দিলাম। সেক্ষেত্রে সেলটা ব্লক হয়ে গেল। এটা ব্লক হয়ে যাওয়ার পর আমি এখানে পার্সেন্টেজটাকে ব্লক করলাম না, কারণ এটা পরিবর্তন হবে। এরকম করে হচ্ছে আমরা ইজিলি বের করতে পারি, যেটা আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। জাস্ট শুধু ইনফরমেশনগুলো এখানে দিলে আর এই ফর্মুলাটা ইউজ করলে ইজিলি আপনারা সেটা ক্যালকুলেশন করতে পারবেন। তিনি দেখা যায় ফেস্টিভ্যাল বোনাস বাবদ 60% গ্রসে এত টাকা পেয়েছেন, তাহলে 2টা বোনাসে ওনার টাকা আসতেছে 4,80,000 টাকা। তার উপর তিনি কার অ্যালাউন্স পেয়েছেন, আদার অ্যালাউন্সও পেয়েছেন। সবগুলো মিলিয়ে তিনি ইনকাম করেছেন স্যালারি থেকে হচ্ছে 57 লাখ টাকা। এখন আমরা জানি তিনি যেহেতু একটা মেল পারসন, স্যালারি ক্যালকুলেশন করতে আমাদের যেটা করতে হবে, তিনি হচ্ছে 1/3 স্যালারি থেকে যখন আমরা ক্যালকুলেশন করি, তখন আমাদের যে জিনিসটা হয় 1/3 অথবা 4,50,000 টাকা, যেটা কম এটা হচ্ছে এক্সাম্পশন পাই। সেটা যখন আমরা বাদ দিলাম, তখন ওনার কাছে যেটা থাকতেছে সেটা হচ্ছে 52,50,000 টাকা। তাহলে এই পরিমাণ টাকার উপর হচ্ছে ওনাকে ট্যাক্স দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখা ভালো, এই যে স্যালারিটা ওনার প্রতি মাসে আমরা এক্সপেক্ট করে ধরে নিচ্ছি, কারণ টিডিএস যে স্যালারির উপর কাটা হয় সেটা হচ্ছে অ্যাভারেজ বেসিস। এর জন্য আয়কর আইনে কোথাও কোনো স্পেসিফিক পার্সেন্টেজ বলে দেওয়া নাই। সেক্ষেত্রে কারো ক্যালকুলেশন একটু কম বেশি হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, মূল আলোচনায় আসি। আমরা দেখলাম এটাতে হচ্ছে ওনার 52,50,000 টাকার উপর হচ্ছে ট্যাক্স দিতে হবে। আমাদের এখানে ধরে নিতে হবে ওনার আদার সোর্স অফ ইনকাম নেই, কারণ আদার সোর্স অফ ইনকাম থাকতেই পারে, যেহেতু এত টাকা স্যালারি পাই, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা জাস্ট শুধু স্যালারিটা নিয়ে চিন্তা করছি। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে, ওনার যদি ব্যাংক ইন্টারেস্ট থাকে অথবা অন্যান্য সোর্সের ইনকাম থাকে যেটা অগ্রিম ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। এখন আমরা আসি, আমরা ধরে নিলাম ওনার স্যালারিটা আমরা পেয়ে গেলাম ইনকাম। তারপর আমরা এখানে যেটা পেলাম ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স। উনি দেখা যায় এইসব খাতে ইনভেস্টমেন্ট করেছে। সেটা কি কি আছে এখানে? ডিপিএসে 1,20,000, সঞ্চয়পত্রে 2 লাখ, শেয়ার ইনভেস্টমেন্ট 1 লাখ, তারপর আদার ইনভেস্টমেন্ট, সবগুলো মিলিয়ে তিনি 9,20,000 টাকা ইনভেস্টমেন্ট করছে। আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সগুলো চিন্তা করতে হবে এই কারণে, যাতে হচ্ছে আমরা বের করতে পারি আসলে তার রিবেট কত পেতে পারে উনি। তাহলে আমরা এই ফর্মুলা এইটুকু জানি, 50% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত সেটা আমরা 50%, 15% যেটা আসে এটা,
তারপর 3% অফ নেট ট্যাক্সেবল ইনকাম। এইটা নেট ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করার সময় যেটা হবে সেটা হচ্ছে আমরা কিন্তু এই অ্যামাউন্টটা নিছি, অর্থাৎ 4.5 লাখ টাকা বাদ দেওয়ার পর যেটা আসছে সেটাই নিছে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 লাখ। এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যেটা সবচেয়ে কম এইটা হচ্ছে তিনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবেন। এই ক্ষেত্রে আমি এখানে ফর্মুলা ইউজ করছি, যেহেতু আপনাদের অটোমেশন শিটটা দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা সহজেই ক্যালকুলেশন করতে পারেন। এখানে আমি একটা MIN অর্থাৎ মিন ফর্মুলা ইউজ করছি, কারণ তিনটা থেকে যেটা কম এটাকে যাতে সে সিলেকশন করে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন 3% অফ নেট ট্যাক্সেবল ইনকাম দিছি তখন এখানে আরেকটা জিনিস হচ্ছে এক্সক্লুডিং ইনকাম অন হুইচ এ ট্যাক্স এক্সাম্পশন অর রিডিউস রেট অর মিনিমাম ট্যাক্স রেট ইজ অ্যাপ্লিকেবল। অর্থাৎ সকল প্রকার এক্সাম্পশন যেটা আছে এটা বাদ দিয়ে 4.5 লাখ অথবা 1/3 যেটা কম বাদ দিয়ে যেটা থাকবে এটাকে এর উপরে হচ্ছে 3% হবে। এখন যদি আমরা মূল কম্পিটিশনে চলে আসি, সেখানে দেখলাম আমরা এই পাশে হচ্ছে স্ল্যাবগুলোকে রাখছি যাতে হচ্ছে আমাদের ফর্মুলাগুলো অটোমেশন হিসেবে ব্যবহার হতে পারে। এখানে আমরা ফর্মুলা ব্যবহার করছি লেস দেন প্রতিটা, দেখা যায় উনি ওই শিটের এটা প্রথম 3,50,000 টাকার উপর হচ্ছে ট্যাক্স হার হচ্ছে 0%। এই ক্ষেত্রে ওনাকে আর কোনো ট্যাক্স দিতে, এটাতে ট্যাক্স আসে নাই। পরবর্তীতে 5% 1 লাখ টাকার উপর এটা আসতেছে 5,000, পরবর্তীতে 4 লাখ এর উপর 10% এটা আসতেছে 40,000, তারপর 5 লাখ 15%, 5 লাখ 20%, এভাবে। এখানে 25% স্ল্যাব। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25-এ স্ল্যাব ছিল সর্বোচ্চ 25%, কিন্তু সেটা অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এ স্ল্যাব রেট একটা সর্বোচ্চ স্ল্যাব রেট বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 30%। তাহলে 25% স্ল্যাবে যাওয়ার পর বাকি যে অ্যামাউন্টটা থাকবে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপর হচ্ছে 30%। এইসব ক্যালকুলেশন করার পর আমরা দেখতে পেলাম ওনার ইনকাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম 52,50,000 টাকা, এর উপর ট্যাক্স আসছে 11,40,000 টাকা। এইটা থেকে আমার ইনভেস্টমেন্ট রিবেট যেটা ছিল এটা বাদ দিলাম, তাহলে দেখা যাচ্ছে ট্যাক্স লাইবিলিটি ওনার আসতেছে 10 লাখ। যদি উনি কোনো অ্যাডভান্স ট্যাক্স পে করে থাকে অথবা পে করার সম্ভাবনা আছে, যেমন ভেহিকল ওনার পার্সোনাল কার থাকলে সেখানে অ্যাডভান্স ট্যাক্স দিতে হতে পারে, অথবা উনি যদি, যেহেতু ওনার ইনকাম হচ্ছে বছরে 6 লাখ টাকার উপর, তিনি কোনো কিস্তি পরিশোধ করতে পারেন, অর্থাৎ 4টা কিস্তিতে ট্যাক্স অ্যাজিউম করে সেটা উনি দিতে পারেন, এরকম ইস্যু থাকলে সেটা হচ্ছে বাদ যাবে। বাদ যাওয়ার পর আমরা জাস্ট এখানে ধরে নিলাম একটা অ্যামাউন্ট 50,000, এটা বাদ দেওয়ার পর দেখতে পেলাম 9,52,000 টাকা ওনার ট্যাক্স লাইবিলিটিস। এইটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে দেখা যায় ওনার প্রতি মাসে টিডিএস কাটা উচিত হচ্ছে 79,333 টাকা। এইটা করার সময় আমি যখন প্রথমে শিটটা লিঙ্ক কিনে দিয়েছিলাম, অনেকের প্রবলেম ছিল, এটা নিয়ে আমাকে ফোনে বোঝাইতে হয়েছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, উনি কত টাকা ইনভেস্টমেন্ট করবে সেটা আমরা জানি না। যারা আমরা এই রিলেটেড কাজ করে ওনারা এত বড় পার্সোনালিটি না যে একজন CFO কে জিজ্ঞেস করবে উনি কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবে, এরকম একটা ইস্যু থাকবে। কিন্তু আমরা এইরকম সিচুয়েশনে পড়লে আমরা যেটা করতে পারি, এই জিনিসটা আমরা জানি না যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত, কিন্তু আমরা এইটা কনফার্ম জানি 3% নেট ট্যাক্সেবল ইনকামের উপর। সেক্ষেত্রে আমাদের বেটার অপশন হচ্ছে 3%, ওনার ট্যাক্সেবল ইনকাম যেটা আসবে এটা থেকে 3% হচ্ছে যত হয় এটা বাদ দিয়ে, আমি এখানে ক্যালকুলেশনটা দেখাইছি, ওনার ট্যাক্সেবল ইনকাম যত ছিল এইটা, তারপর হচ্ছে 3% নেট ট্যাক্সেবল ইনকাম এটা বাদ দিছি। বাদ দেওয়ার পর দেখা যাচ্ছে ট্যাক্স পেয়েবল হচ্ছে 9,82,000 টাকা, এটা কমে গেছে আগের অ্যামাউন্ট থেকে। তারপর অ্যাডভান্স ট্যাক্স বাদ দিছি, ট্যাক্স লাইবিলিটি আসছে 9,32,000 টাকা। এইটাকে পার মান্থ টিডিএস এ নিতে গেলে আসতেছে 77,708 টাকা। আগেরটা থেকে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1,625 টাকা। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ট্যাক্স সরকারকে বেশি দিলে এটা রিফান্ড করার অনেক ধরনের ঝামেলা থাকে। সেক্ষেত্রে আমরা সেফ জোন থাকার জন্য এরকম সিচুয়েশন থেকে একটু কম ট্যাক্স ডিডাক্ট করতে পারি, যাতে ওই ব্যক্তি বা যার থেকে আমরা টিডিএসটা কাটি, যা কোনোভাবেই যাতে সরকারকে ট্যাক্স বেশি জমা না দেওয়া হয়, যাতে রিফান্ডের কোনো ইস্যুতে না পড়তে হয়। এক্ষেত্রে আমরা এরকম সিচুয়েশনে আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা 70,000 টাকা অথবা তার থেকে কম টাকা
টিডিএস হিসাবে কাটতে পারি, কারণ টিডিএস হচ্ছে জাস্ট একটা কমপ্লায়েন্স মেনটেন করা, এটা কিন্তু ফাইনাল ট্যাক্স না। যেটা টিডিএস আসবে এইসব বাদ দেওয়ার পর ধারা 173 অনুসারে হচ্ছে ওনাকে আবার রিটার্নের সাথে ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে আমরা কম ধরাটা হচ্ছে বেটার। আর যেহেতু এটা স্পেসিফিক কোনো পার্সেন্টেজ নেই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটাই মনে রাখা উচিত, আমরা জাস্ট কমপ্লায়েন্স মেনটেন করার জন্য মিনিমাম যতটুকু ধরা দরকার ততটুকু পার মান্থ টিডিএস কাটতে পারি, যেক্ষেত্রে কোনো ট্যাক্স পরিমাণ বেশি পরিশোধ করার কোনো ইস্যু থাকবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথেই থাকবেন এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্স থেকে ডেসক্রিপশন থেকে ভিডিও এক্সেল শিটের লিঙ্কটা দেওয়া থাকবে, এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর যদি কোনো সমস্যা ফেস করেন, ওখানে আমার ইমেল নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এটুকুই, ধন্যবাদ সবাইকে।